বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কর্মকাণ্ডে কেবল আওয়ামী লীগের সম্পৃক্ততা খোঁজার প্রবণতা কেন? এতে কার লাভ? আয়ের চেয়ে ব্যয় বেশি, চাকরি হারিয়েছেন অনেকে, কিভাবে টিকে আছে আর্থিক টানাপোড়েনে থাকা পরিবারগুলো? এবং আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সংকটের মুখে। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা। তার কথা তো শুনবই, একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। ঢাকায় মুক্তিযুদ্ধ নিয়ে একটি আলোচনা সভায় মব সৃষ্টি করে যাদের হেনস্থা করা হয়েছে তাদেরকেই নানা ধরনের ট্যাগ দেয়া বা মামলা করে জেলে পাঠানোর ঘটনা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর থেকেই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক, মুক্তিযুদ্ধের মিউরাল, ভাস্কর্য, এমনকি জাদুঘরের ওপর হামলার মতো ঘটনাগুলো একের পর এক ঘটেছে। ফলে প্রশ্ন উঠছে, মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়কে কেন কেবলই আওয়ামী লীগের সাথে মেলানো হচ্ছে? এতে কার লাভ বা ক্ষতি হচ্ছে? তানহা তাসনিমের প্রতিবেদন। মুক্তিযুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠান মব তৈরি করে ভণ্ডুল, আর তারপর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার সবশেষ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে। তাদের দেয়া হয়েছে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের দোসরের মতো নানা ট্যাগ। আওয়ামী লীগকে এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিয়েছে। মব সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে না দেখা গেলেও হেনস্থার শিকার ব্যক্তিদের নেওয়া হয়েছে কারাগারে। শুধু এই ঘটনাই নয়, জুলাই গণ অভ্যুত্থানের পর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক স্থাপনা বা মুক্তিযোদ্ধাদের আক্রান্ত হবার বেশ কিছু খবর সামনে এসেছে, যার কারণে আওয়ামী লীগের সঙ্গে ৭১কে মিলিয়ে স্বাধীনতা যুদ্ধকেই বিতর্কিত করার চেষ্টা চলছে কিনা এমন প্রশ্ন তুলছেন অনেকে। আওয়ামী লীগ যেহেতু সেই সময় নেতৃত্বে ছিল, সুতরাং তাদের তো একটা নেতৃত্বমূলক অংশগ্রহণ তো ছিলই তাদের, কিন্তু মুক্তিযুদ্ধটা সেই দলকে অতিক্রম করে একটা বিশাল জনযুদ্ধে পরিণত হয়েছে যেখানে সকল দল ছিল। আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে বর্ম হিসেবে ব্যবহার করে জনবিরোধী অনেক রকম কাজ করেছে। যেহেতু আওয়ামী লীগ এটাকে তার অনেক দিন প্রচার করে আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ এইভাবে হাজির করেছে, তখন যারা মুক্তিযুদ্ধকে আক্রমণ করতে চায় তাদের জন্য খুব সহজ যে আওয়ামী লীগ বিরোধিতার নামে তারা মুক্তিযুদ্ধকেই পুরো খারিজ করে দিতে চায়, এবং সেই চেষ্টাই তারা করছে এখন পর্যন্ত। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক মুরাল, ভাস্কর্য ও জাদুঘরের মতো স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গণমাধ্যমের সূত্র মতে যার সংখ্যা অন্তত ১৫০০। অথচ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ক কোনো তালিকাই নেই। কোথাও কোথাও ভাঙা ভাস্কর্যের জায়গায় বসানো হয়েছে নতুন ভাস্কর্য। এমনকি ঢাকার বিজয় সরণিতে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হলেও ৫২র ভাষা আন্দোলন থেকে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙালির মুক্তি সংগ্রামের মুরাল সংবলিত ৭টি দেয়াল কিছুটা অক্ষত ছিল, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরে সেটিও ভেঙে ফেলা হয়। একই জায়গায় জুলাই আন্দোলনে নিহতদের জন্য ভাস্কর্য নির্মাণের খবরও এসেছে গণমাধ্যমে। এমনকি দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে হামলা ও গলায় জুতার মালা পরানোর মতো ঘটনাও ঘটেছে গত ১ বছরে। যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছেন এবং সেই সময় হানাদার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছেন, তারা এটার বিরোধিতা, তারাই এটা নতুন বয়ান তৈরি করার চেষ্টা করছেন। ৭১-এ তাদের যে যুদ্ধ সময়ে তাদের যে ভূমিকা, যুদ্ধ অপরাধ অথবা তারা যে অন্যায়ের সাথে যুক্ত ছিলেন, সেই অন্যায়টাকে মুছে ফেলার জন্য তারা এখন ৭১-কেই মুছে ফেলার চেষ্টা করছেন। তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, সেই কারণে মুক্তিযুদ্ধকে আক্রমণ করা তাদের প্রতিহিংসার মধ্যে থেকে আসে, এবং একই সঙ্গে তাদের মতাদর্শিক অবস্থানটাকে সামনে আরো অগ্রসর করার জন্য তারা এই রাজনৈতিক একটা অস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করে। কেবল মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেও আওয়ামী লীগের দোসর বলে তকমা দেয়া, এমনকি সামাজিক মাধ্যমে হেনস্থা ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগও শোনা যাচ্ছে। কয়েকদিন আগেই ছাত্র জনতার আন্দোলনে জামায়াত শিবিরের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরি করা হয়। আর এসব ঘটনার পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সংশ্লিষ্টতার কথা বলছেন অনেক রাজনীতিক ও বিশ্লেষক। ফলে আঙুল উঠছে জামায়াতে ইসলামের দিকেই, যদিও অভিযোগগুলো অস্বীকার করছে দলটি। জামাত মুক্তিযোদ্ধাদেরকে
কখনো বিতর্কিত করার, অসম্মানিত করার বা অশ্রদ্ধা প্রদর্শন করে এমন কোন ভূমিকা বা কাজ, কথাবার্তা, আচার আচরণে প্রকাশ করে নেই। কারণ বিগত 54 বছর যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে যারা রাজনীতি করেছেন তারাই মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি অসম্মানিত করার চেষ্টা করেছে। জামাত এই ধরনের নোংরা রাজনীতি করে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সাথে মেলানো হচ্ছে এমন অভিযোগ মানতে রাজি নন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। বরং হামলা ভাঙচুরের মতো কর্মকাণ্ডকে সামাজিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন তিনি। যেখানে যে ধরনের কাজ হয়েছে সেইখানে সেই ধরনের সোশ্যাল রিয়াকশন হয়েছে, সামাজিক রিয়াকশন হয়েছে। আমি সেটাকে এইভাবেই দেখি। যেখানে ভালো কাজ হয়েছে সেখানে অ্যাপ্রিসিয়েশন হয়েছে। সোশ্যাল রিয়াকশন সমাজ নিজের থেকেই এটা থামবে। সরকার তো আইন করে জোর করে সামাজিক প্রতিক্রিয়াকে বন্ধ করতে পারে না। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 1 বছরে ঘটে যাওয়া এসব ঘটনায় সরকারের ভূমিকা একটা বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে। এটা খুবই রহস্যজনক এবং সরকারের এই নীরব অবস্থান পালন করার কোনো কারণ নাই। সরকারে যারা আছেন তারা হয়তো আগস্ট পরবর্তী সময়ে তারা হয়তো ভাবছেন যে এই পক্ষটা এত শক্তিশালী যে এদেরকে আমরা কোনো বাধা দিতে পারবো না, অথবা তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন না ইচ্ছাকৃতভাবে, তাদেরকে সমর্থন করছেন। এইভাবে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে তারা যুক্ত হয়ে পড়ছেন। এখন তারা এটা জেনে শুনে হচ্ছেন নাকি এর মধ্যে গভীর ষড়যন্ত্র আছে, এটা বের করতে হবে। এদিকে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এই বিতর্ক একেবারেই রাজনৈতিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ বলে মনে করছেন এই মুক্তিযোদ্ধা ও গবেষক। মূলত ইতিহাস চর্চার পরিসর আর রাজনীতির পরিসর এক নয়। তবে আমরা যেহেতু ইতিহাস চর্চাকে রাজনীতিকরণ করেছি, আমাদের দেশে হয়েছে, সেই জন্য এইটা থেকে আর বাঁচা সম্ভব নয়। এটা হবে। এটা যারা রাজনীতি করছে, রাজনৈতিক অবস্থানে রয়েছে, সবল হচ্ছে, ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতায় আছে বা ক্ষমতায় টিকে থাকতে চায়, তারাই এটা করছে। এটা নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা একেবারেই খুব কম। তবে আলোচনা যে পরিসরেই সীমাবদ্ধ থাকুক না কেন, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতির মাঠে বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলছেন বিশ্লেষকরা। আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরই বড় দায়িত্ব রয়েছে বলে মনে করছেন তারা। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা। তার কাছে যাওয়া যাক। আগে যা কিছু অন্তত আওয়ামী লীগের সময়ে যে যা কিছু আওয়ামী লীগ বিরোধী তাই মুক্তিযুদ্ধ বিরোধী বলে দেখানোর একটা চেষ্টা হতো, এমন অভিযোগ আছে। এখন যা কিছু মুক্তিযুদ্ধের তাই আবার আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা, এইভাবে দেখানোর চেষ্টা কেউ কেউ করেন। এই পাল্টা ধারণার নেপথ্যে কি? সৌমিত্র, পাল্টা ধারণার নেপথ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ এই পুরো আলাপে লাভবান কারা, যেটা আজকে আপনার হেডিং ছিল। যে কোনো অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো একক দলের, কোনো একক ব্যক্তির, গ্রুপের হবার কথা না। এই যে একক কোনো ব্যক্তির হবার যে প্রজেকশন, এই প্রজেকশন তো ছিল আওয়ামী লীগের। আজকে তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাহলে এখনও যদি সেই প্রজেকশনকে পুনরায় চর্চা করা হয় তাহলে লাভবান আওয়ামী লীগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভটা কিন্তু তার কারণ আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা আর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা সমান। কিন্তু আমাদের এই গত 1 বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা কিনা নয়া ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল, সেই নয়া ন্যারেটিভ যারা তৈরি করছেন তাদের মাথায় এই সহজ সরল সমীকরণ জায়গা করতে পারছে না যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আর মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগের একক এজেন্ডা, এটা একটি আত্মঘাতী প্রকল্প। তাহলে তারা আওয়ামী লীগের যে বয়ান সেটিকে অনুসরণ করছে। এক্স্যাক্টলি, তারা আওয়ামী লীগের বয়ানটাকেই পুনরায় অনুসরণ করছে এবং সেটিকে প্রতিষ্ঠা করার জন্য আক্রমণ চালাচ্ছে বিভিন্ন ভাস্কর্যে, যা কিনা কোনোভাবেই এই জাতি রাষ্ট্রে, এই নাগরিকের কাছে, স্বাধীন বাংলাদেশের মানুষের কাছে তাদের ভাবমূর্তিকে মানে ভালো তো করা করছেই না, মানে আরো বেশি ক্ষুণ্ণ করছে। অর্থাৎ আওয়ামী লীগের যে প্রজেকশন, সেই ডিসকোর্সটাকে পুনরাবৃত্তি করার সুযোগ তৈরি করে দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা বলে যে তারা ভাবছেন, সেটিকে প্রতিহত করার জন্য তাদের এই উপস্থিতি, মব, সেটা কতটা আদৌ কার্যকর হতে পারে? তাদের রাজনীতিতে কি যুক্ত করতে পারে? কেবলই ব্যর্থতা, কেবলই দুর্নাম, তা তো নিশ্চয়ই নেই। তাহলে কি তারা করতেন? কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যে বা যারা এটা করছে সেটা ভীষণ রকমের শিশুতোষ এবং ভীষণ রকমের রাজনৈতিক প্রজ্ঞার অভাব। আওয়ামী লীগ যেরকম বুঝতে পারেনি জায়গায় জায়গায় মনুমেন্ট স্থাপন করে বইয়ের পাতায় ইতিহাসকে যেভাবে ইচ্ছা যথেচ্ছা রচনা করার মধ্য দিয়ে যেমন সম্মান অর্জন করা যায়নি, একইভাবে 5ই আগস্টের পরবর্তী লোকজন এটা বুঝতে পারেনি মুক্তিযুদ্ধের
মুরাল ভেঙে অথবা শেখ মুজিবুর রহমানের ভেঙে তাদেরকে আপনি ইতিহাস থেকে মুছতে পারবেন না। এই দুটো পক্ষই একটি চেতনা বাণিজ্যের যেই ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভকে অনুসরণ করছে। আজকে আপনি মুক্তিযুদ্ধকে অসম্মানিত করছেন, মুরালকে অসম্মানিত করছেন। আচ্ছা, মনে করে দেখেন ওই মুরাল স্থাপন করার জন্য যে টাকা খরচ হয়েছে সেটা রাষ্ট্রের নাগরিকের টাকা ছিল। ওই মুরাল ভাঙার মধ্য দিয়ে কি আপনি নাগরিকের টাকা উদ্ধার করেছেন? পুনরায় ওখানে আজকে যে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে, এমন দিন আসবে যে সেটিও পুনরায় ভাঙা হবে। কারণ এই ভাঙার খেলায় কোনো কিছু গড়ে না। এই সরল সমীকরণ এই জাতিরাষ্ট্র 2024-এর পরবর্তী গণ অভ্যুত্থানেও বুঝতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার আমাদের দেশের দক্ষিণপন্থীদের নিতে হবে। এই ব্যর্থতার দায়ভার এই যে একটু আগে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা উনি যে বললেন যে এটি একটি সামাজিক প্রতিক্রিয়া, আইন করে বন্ধ করা সম্ভব নয়, ভেরি আনফরচুনেট। তাহলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কেন আছে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাজ কি? মুক্তিযুদ্ধের সাথে সংরক্ষিত সম্পর্কিত বিভিন্ন তথ্য থেকে শুরু করে সকল কিছুকে রক্ষা করা তার কাজ। সামাজিক রিঅ্যাকশন আপনি 5ই আগস্টের পরবর্তী যে সময়টা ছিল, যেখানে কোনো আইন প্রশাসন কিছুই ছিল না, ওই সময়টুকু আপনি বলতে পারেন যে সামাজিক রিঅ্যাকশন। সরকার ছিল না 3 দিন, এক্স্যাক্টলি। 1 বছর পরে এসে ওটা কোনোভাবেই সামাজিক প্রতিক্রিয়া হয় না, ওটা রাজনৈতিক প্রতিক্রিয়া হয়। এই রাজনৈতিক প্রতিক্রিয়াকে সামাজিক প্রতিক্রিয়া বলবার মধ্য দিয়ে নিজেদের দায়িত্ব অস্বীকার করার যে প্রবণতা, সেটাই আজকের একদম আমাদের সকলের জন্য গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে। সেটা একেবারে আগামী নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে? রাজনীতিতে অনেক বড় হয়তো প্রভাব রাখতে পারে বা নাও পারে, কিন্তু একেবারে নির্দিষ্ট করে আগামী নির্বাচনে কি ধরনের প্রভাব আপনি দেখেন? আমার কাছে যদি জিজ্ঞেস করেন, এই যা কিছু হয়েছে বাংলাদেশের মানুষের জন্য অনেক ভালো হয়েছে। এই কারণে ভালো হয়েছে, বাংলাদেশের মানুষ তার অস্তিত্বকে কখনো অস্বীকার করবে বলে আমি বিশ্বাস করি না। কাজেই যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করার প্রজেকশন নিয়েছিলেন এবং এখনো নিচ্ছেন, তারা তাদের চরিত্রটাই সকলের সামনে যে উন্মুক্ত করে দিয়েছেন। আমরা যদি ভোটে যাই তখন আমাদের ওই সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি সহজ হবে, আমি কি বাংলাদেশের পক্ষে থাকবো নাকি আমি বাংলাদেশকে অস্বীকার করব। আচ্ছা, এটা ডিসাইসিভ হতে পারে সেক্ষেত্রে বলছেন। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে বাংলাদেশে 80% পরিবারেরই জীবন ধারণের খরচ মেটাতে যে ব্যয় করতে হয় তা তাদের আয়ের চেয়ে বেশি। ধার দেনা করে এই বাড়তি খরচ যোগাচ্ছেন অনেকে। এর মধ্যে গত 1 বছরে বিভিন্ন খাতে বেকারত্ব বেড়েছে। বিবিসি সাংবাদিক অর্চন রিলা পোশাক খাতে কাজ হারানো কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করেছেন কিভাবে চলছেন তারা, কিভাবে টিকে আছেন। কাজ নেই, কাজ আনতে পারতেছে না, কাজ নেই মানে দেশের অবস্থা ভালো না। গার্মেন্টস এতগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো চুরি চিন্তা এসব একটু বাইরে গেছে, মানুষ বাটপারি করতেছে, অনেকে আছে দোকান বাকি না দিয়ে দেশে চলে গেছে, রুম ভাড়া না দিয়ে চলে গেছে, এরকম প্রচুর ঘটনা এই জায়গায় ঘটতেছে। গত 1 বছরে দেশ জুড়ে শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। শিল্পাঞ্চল পুলিশের 8টি অঞ্চলের হিসেবে সংখ্যাটি 2 শতাধিক। এতে কাজ হারিয়েছেন লক্ষাধিক শ্রমিক। তেমন একজন নাসিমা। 5 সদস্যের পরিবারে এখন কাজ করছেন একজন। এখন মেয়েরও চাকরি নেই, আমারও চাকরি নেই। কালকে ব্যাটারি পুড়ে গেছে, আমার মানে জামাইটাও বাসায় বসা, মানে আমাদের ফ্যামিলি মানে সবাই এখন বাসায় বসা। মানে অটোর ভাড়া আছে, গার্মেন্টস এরকম প্রায় 5টায় ছুটে। সবাই মনে করে এই যে 10 টাকা দিয়ে আমরা অটোয় যাবো, সে 10 টাকা আমরা হাইটে যাবো। ওই যে 10 টাকা বাঁচাই না আমরা মানে পোলাপানের মজা কিনে দেবো। এখন অটোরও ভাড়া নেই। এখন মানে দিন গেলে 300, 400, 500 যাই নিয়ে আসে, মানে কোনো রকম পানি চুন মানে এই আর কি দিন যাচ্ছে আর কি। মানে কোনে 35-36 হাজার আর কোনে 15,000 কি 10-12 হাজার টাকা আমার মানে মেকআপ করতে, তাহলে আমি ঋণ হয়ে যাচ্ছি নি। মানে টেনশন ভিতরে যে ঋণটা দেবো কি করে। তৈরি পোশাক কারখানার যেগুলো চালু আছে সেখানেও কাজ না থাকায় দ্রুত ছুটি দেওয়া হচ্ছে বলে জানান অনেকে। আবার বয়সের কারণেও অনেকে কাজ পাচ্ছেন না। যে কোনো অফিসে গেলে সহজে নেয় না, বয়সের দিক দিয়ে ই করে। আশেপাশে কোনো জায়গায় তো কাজ নাই, গার্মেন্টসের ভিত্তিতে কোনো অর্ডারই নাই। আমাদের ওয়ার্কার নিয়ে কি করবে এরা? সব জিনিসের দাম বাড়ার পরে তো এই ঘটনাটা ঘটে গেছে। যে আগে আমার এই মনে করেন 7,000 টাকা হলে আমি ভালোভাবে চলতে পারছি, এখন তো মনে করেন 7,000 টাকা আর চলতে পারবো না। জীবনযাত্রার ব্যয় বাড়ার সাথে বেকারত্ব বেড়ে যাওয়ায় অপরাধ প্রবণতাও বাড়তি সংখ্যা তৈরি করছে। যেহেতু আমি একজন জিএম, আমার বেতন 50+ ছিল, হয়তো বা আমি দীর্ঘদিন চাকরি করার ক্ষেত্রে আমি কিছু টাকা জমাইছিলাম। এই টাকাগুলো আমার প্রতি মাসে আমার এভারেজে সর্বনিম্ন 40,000 টাকা মাসে খরচ আছে, কিন্তু টোটালি 2 মাস ধরে আমার কোনো ইনকাম নেই। এখন আমার বাসায়
ঢুকতে হইলে দিনের বেলা ঢুকতে হইলেও আমি কেসি গেটে তালা মারি রাখি। যে কোনো সময় আমার বাসায় চুরি হইতে পারে, যে কোনো সময় আমার বাসায় ডাকাতি হইতে পারে, রাস্তাঘাটে আমি বাইরে হই না ছিনতাই হইতে পারে। এই প্রবণতাটা অনেক হারে বাইরে গেছে। বর্তমানের সাথে ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন এমন কাজ হারানো ব্যক্তিরা। হয়তো বা আমারও কিছুদিন পরে সঞ্চয়টা শেষ হয়ে যাব, তখন আমারও কোনো বিকল্প রাস্তা খুঁজে বাইর করতে হইব। হয়তো হোক খারাপ রাস্তা হোক ভালো রাস্তা, আমার দিন শেষে খাবারের ব্যবস্থা তো করা লাগবো। হয়তো মেয়েদের স্কুলে পড়াইতেছি, হয়তো পড়াইতে পারবো না। কর্মসংস্থানের সংকট ভোগাচ্ছে বিভিন্ন পর্যায়ের মানুষকে। বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশের ৮০% পরিবারের খরচ এখন আয়ের চেয়ে বেশি। কাজ হারানোরা অনেকেই মনে করছেন, কাজের স্বাভাবিক পরিস্থিতি ফিরতে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থার প্রয়োজন। সে অপেক্ষাতেই আছেন তারা। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা আছেন সঙ্গে। গত এক বছরে অর্থনৈতিক খাতে সরকারের কোনো উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হয়েছে? রেমিটেন্স বা রিজার্ভের ব্যাপারে সেসব জায়গায় সরকারের ভূমিকার কথা কেউ প্রশংসাও করেছেন। মূল্যস্ফীতির বেলায় কতটা কার্যকর হয়েছে সরকারের পদক্ষেপ, এবং বিশেষত একেবারে সাধারণের জীবনে যে আর্থিক টানাপোড়েন, এই অবস্থায় এলো কেন? না দেখেন, আমরা কিন্তু মনে করতে চাই যে রিজার্ভ বা রেমিটেন্স কিভাবে এই কেবলমাত্র এই সরকারের একটা অর্জন হতে পারে, সেটা বিষয়ে আমি একটু ক্রিটিক্যাল হব। কারণ আমাদের অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ চালিকা শক্তি সবসময় কিন্তু ছিল আমাদের রেমিটেন্স, তাই না? আমাদের বাইরে যারা আছেন, যে সব শ্রমিকরা আছেন, তো সেটি তো একটি চলমান প্রক্রিয়া। রিজার্ভ হয়তো আগের সরকারের শেষের দিকে একেবারে তলানির দিকে চলে যাচ্ছিল, সেটি পলিটিক্যালি তলানির দিকে যাচ্ছিল। অর্থাৎ তখন কিন্তু আপনার এরকম কিছু মুভমেন্টও হচ্ছিল যে রিজার্ভ যাতে না পাঠানো হয়, এই ধরনের কিছু মুভমেন্ট চলছিল। তো সেই পরিস্থিতির সাথে আমি বর্তমান পরিস্থিতির কম্পেয়ারটা সেজন্য করতে চাচ্ছি না, কারণ এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস। কিন্তু আপনি যদি এটাকে ইকোনমিক ক্রাইসিস হিসেবে দেখেন, যে কোনো রাষ্ট্রের এইরকম একটি অস্থিতিশীল পরিবেশ, রাজনৈতিক অস্থিতিশীলতাই শুধু না, একটি অনির্বাচিত সরকার থাকা অবস্থায় সেটি কি কোনোভাবে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সেটি কি কোনোভাবেই আগ্রহের বিষয় হতে পারে? আপনার নিশ্চয় মনে আছে সিডার থেকে বিনিয়োগের জন্য একটা অনেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো, এবং ওই ইনভেস্টমেন্টটা অনেক বেশি ভালো হয়েছে, আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু কোনো বিদেশি বৈদেশিক প্রতিষ্ঠান কি একটি অনির্বাচিত সরকার ব্যবস্থা, অথবা যেখানে মুহুর্মুহ আন্দোলনের মধ্যে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মুহুর্মুহ আন্দোলনের মধ্যে দোকানপাট ভাঙচুর হয়, এরকম পরিস্থিতি থেকে বিনিয়োগ আসবে না। তো সেই ক্ষেত্রে দেখেন, উনি একজন গার্মেন্টস শ্রমিক। আমি বলি, বাংলাদেশের আম মানুষও কিন্তু অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। উনিও বলছেন যে আপনার একটা স্বাভাবিক পরিবেশ না আসলে কোনোভাবেই তো এই সমস্যার সমাধান হয় না। মানুষ ঋণ করে চলছে খুব স্বাভাবিকভাবেই। আপনি যদি যখন আপনার ইনকাম নাই, আপনি ঋণ করে চলছেন, কিন্তু কয়দিন চলবেন? এবং এটি খুব সলিডলি কানেক্টেড কিন্তু আমাদের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার সাথে এই অবনতি সম্পর্কে কথা কেউ বলছেন, একজন শুনছিলেন চাকরি হারানো একজন বলছেন, কিন্তু এই সম্পর্কটাকে রাষ্ট্রীয় পর্যায়ে কতটা অ্যাড্রেস করা হয়েছে বলে আপনার মনে হয়? একেবারেই অ্যাড্রেস করা হয়নি। গত এক বছর ধরে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের একচ্ছত্র মনোযোগ হচ্ছে কতিপয় ক্ষমতা ব্যবস্থার ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, সংস্কারের নামে, সংবিধানের নামে, অর্থাৎ কিছু কিছু মীমাংসিত বিষয় এবং কিছু কিছু রাজনৈতিক দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া নাগরিকের কোনো অধিকার বিষয়ে রাষ্ট্র অ্যাড্রেস করেনি। এবং এটি তারই নমুনা, কারণ আপনি কোনোভাবে এটা প্রাধান্যের মধ্যেই আসছে না। এবং আসলেই তাই যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত, এটা খুব দুঃখজনক, কিন্তু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সংকট কাটানোর মতো যোগ্যতা বর্তমান সরকারের আছে কিনা সে বিষয়ে আমি সন্দিহান। এখন সেই জায়গা থেকে এই সরকারের হাত থেকে পরবর্তী সরকারের উত্তরণের ক্ষেত্রে যে সময়টা, সেই সময় এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য তো নিশ্চয়ই কিছু করার থাকতে পারে। হ্যাঁ, সামাল দেওয়ার জন্য অবশ্যই কিছু করার থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে আপনি আপৎকালীন সময়ের কোনো ইনিশিয়েটিভ আপনি নিতে পারি কিনা। কারণ আমার যদি গার্মেন্টসগুলো বন্ধ হওয়া শুরু করেছে, আমার শ্রমিকদের জন্য আমি দীর্ঘদিন ধরে, আমাদের কিন্তু একটা শ্রম সংস্কার একটা ছিল, আপনি যদি মনে করেন, তাহলে এরা কি সুপারিশ দিল, সেই সুপারিশগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারি কিনা, এবং সেই ইনিশিয়েটিভটা অ্যাজ আর্লি অ্যাজ আমরা গ্রহণ করতে পারি কিনা। গভর্নমেন্টের কিছু রিজার্ভ ফান্ড থাকতে পারে, সেটি তাদের জন্য ব্যবহার করা যেতে পারে, এবং খুব অনতিবিলম্বে এটা শুধু শ্রমিকের সমস্যা না, কিন্তু এটা কিন্তু আমাদের অর্থনীতির চাকার জন্য অনেক বড় সমস্যা। আপনি যদি বিনিয়োগকে স্বাভাবিক না করেন, তাহলে কিন্তু আপনি যতই রিজার্ভ বাড়ায় না কেন, আমার কাছে এখনো খটকা লাগে, আসলেই কি মুদ্রাস্ফীতির প্রভাব কি আমাদের পণ্যের উপরে পড়ছে না?
পড়ছে। এখন কি আমাদের ইলেকট্রিসিটি লোডশেডিং হচ্ছে না? হচ্ছে। আরও সংকটটা কিন্তু বাড়বে। এই সংকটগুলোকে অ্যাড্রেস করাও খুবই জরুরি এবং রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তাদের এই বিষয়টাকে মাথায় রেখে এই বিষয়ে বর্তমান যে সরকার আছে তাকে কোনো না কোনো পরিসর বা কোনো না কোনো সাজেশন নেওয়ার কথা বলা উচিত। যেদিকে তাদের মনোযোগ নাই, কিন্তু আমি কামনা সব মনোযোগ মূলত রাজনৈতিক, হ্যাঁ, ওখান থেকে দয়া করে একটু নাগরিকের দিকেও মনোযোগ দেওয়া খুব জরুরি। আচ্ছা, আফগানিস্তানে 6 মাত্রার এক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত 800-র বেশি মানুষ নিহত হওয়ার তথ্য জানিয়েছে তালেবান সরকার। দেশটির প্রত্যন্ত অঞ্চলে এই ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি পাওয়া যায়নি, ফলে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। আফগানিস্তানে 6 মাত্রার এক ভূমিকম্পে 800-রও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘের মানবিক সংস্থা। এ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন বলছে কমপক্ষে 2000 মানুষ আহত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এই ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে অন্তত 12,000 মানুষের উপর এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সরাসরি প্রভাব পড়বে। হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা করছেন কর্মকর্তারা। কর্তৃপক্ষ বলছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের 8 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে শত শত বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে তালিবান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পাশাপাশি কয়েকটি গ্রাম ধসে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভূমিধসে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানীর প্রধান হাসপাতালের চিকিৎসক মুলাদাত জানিয়েছেন ভূমিকম্পের পর সারা রাত হাসপাতালে আহতদের চিকিৎসায় নেতৃত্ব দিয়েছেন তিনি। পুরো হাসপাতাল আহত মানুষে ভর্তি, যেখানে প্রতি 5 মিনিটে একজন করে রোগী আসছে এবং হাসপাতালে আর কোনো শয্যা খালি না থাকায় অনেককেই মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। কুনার অত্যন্ত রক্ষণশীল এলাকা, ফলে সাংস্কৃতিক কারণে পুরুষদের তুলনায় নারীদেরকে দেরিতে চিকিৎসা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার চীনের তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদের মধ্যে বহু প্রতীক্ষিত এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন, যেখানে দুই নেতাই চীন ও ভারতের মধ্যে আস্থা ও সম্পর্ক গভীর করার কথা বলেছেন। চীনের তিয়ানজিনে এই মুহূর্তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর যে শীর্ষ সম্মেলন চলছে তার সাইডলাইনেই এই দুই নেতা নিজেদের মধ্যে আলাদা বৈঠকে বসেন। বিগত বহু বছর ধরে এই দুটি দেশের মধ্যে উত্তেজনা চলছে। চীন ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধের ইতিহাসও খুব পুরনো। এই পটভূমিতেই গত 7 বছরের মধ্যে এই প্রথমবার প্রধানমন্ত্রী মোদী চীনে সফর করছেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস রিপোর্ট করেছে, বৈঠকে প্রেসিডেন্ট শি প্রধানমন্ত্রী মোদীকে বলেন চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা হলো সহযোগিতার অংশীদার বা কোঅপারেশন পার্টনার্স। দুই দেশ যে পরস্পরের কাছে হুমকি নয়, বরং একে অন্যের কাছে উন্নয়নের সুযোগ, সে কথাও জানান তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী বলেন দুই দেশের মধ্যে এখন একটা শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী কৈলাস মানসরোবর যাত্রা ও পর্যটক ভিসার কথা উল্লেখ করেন। প্রসঙ্গত, কোভিডের সময় থেকে বন্ধ থাকলেও ভারতীয় তীর্থযাত্রীরা আগে যে চীনের তিব্বতে অবস্থিত কৈলাস ও মানসরোবরে যাওয়ার অনুমতি পেতেন তা এবছর থেকে আবার শুরু হয়েছে। ভারতও সম্প্রতি চীনের নাগরিকদের জন্য পর্যটক ভিসা আবার দিতে শুরু করেছে। दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए हैं। তিয়ানজিনে এই এসসিও জোটের সম্মেলনে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এসেছেন। উপস্থিত আছেন 20 জনেরও বেশি বিশ্ব নেতা। কিন্তু আমেরিকার সাথে বাকি দুনিয়ার বাণিজ্য যুদ্ধই যথারীতি সম্মেলনের বাকি সব এজেন্ডাকে ছাপিয়ে গিয়েছে। রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার শাস্তি হিসেবে মোটা পেনাল্টি সমেত ভারতের ওপর মোট 50% হারে চড়া শুল্ক বা ট্যারিফ আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পুতিন নিজেও ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধর কারণে
আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা বা স্যাংশনের মুখে পড়েছেন। ওদিকে মার্কিন ভারত সম্পর্ক যতই অস্বস্তি ও বাধার মুখে পড়ছে, প্রধানমন্ত্রী মোদি ততই প্রেসিডেন্ট শির দিকে ঝুঁকছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর যে 50% হারে ট্যারিফ আরোপ করেছেন, তার মোকাবেলায় ভারত ও চীন কাছাকাছি আসতে পারে বলে অনেক পর্যবেক্ষকই ধারণা করছেন। সেই পটভূমিতে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। চীন ও ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশই শুধু নয়, বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোরও অন্যতম। প্রেসিডেন্ট শি বলেন, আমাদের দুদেশের সম্পর্ককে যাতে একটি স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ ও দীর্ঘমেয়াদী মানসিকতা নিয়ে দেখা হয় এবং সেভাবেই সামলানো হয়, দুপক্ষকেই সেটা দেখতে হবে। তিনি আরও যোগ করেন, পরস্পরের বন্ধু হওয়াটাই আমাদের জন্য সঠিক পছন্দ হবে। প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি আরও জানান, দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হতে যাচ্ছে, যদিও এর জন্য তিনি কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। 2020 সালের গ্রীষ্মে গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন হল এমন একটি জোট যা 2001 সালে তৈরি হয়েছিল মূলত চীন, রাশিয়া ও সেন্ট্রাল এশিয়ার আরও 4টি দেশের উদ্যোগে। নেটোর মতো পশ্চিমা জোটের প্রভাব প্রতিহত করতেই এসসিওর অবতারণা করা হয়। এখন অবশ্য এই জোটে মোট 10টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে চীন ও রাশিয়া ছাড়াও পরে ভারত, পাকিস্তান ও ইরান অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও এসসিওতে সংলাপের অংশীদার বা ডায়ালগ পার্টনার এবং পর্যবেক্ষক বা অবজারভার হিসেবেও রয়েছে আরও 16টি দেশ। তবে এবারে তিয়ানজিনে যে বিরাট আকারে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, জোট প্রতিষ্ঠার পর থেকে সেটাই বৃহত্তম। স্বাগতিক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সকলেই সশরীরে এই সম্মেলনে যোগ দিচ্ছেন। এসসিও শীর্ষ সম্মেলনকে অনেকটা প্রতীকী বা সিম্বলিক বলে ধরা হলেও উপস্থিত বিশ্বনেতারা এখানে তাদের অভিন্ন স্বার্থ বা অভিন্ন অভিযোগগুলো তুলে ধরার সুযোগ পেয়ে থাকেন। এই সামিট শেষ হওয়ার ঠিক পরই বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 80তম বার্ষিকী উদযাপিত হবে, যে অনুষ্ঠানে চীন বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজের মধ্যে দিয়ে জাপানের বিরুদ্ধে তাদের বিজয় দিবসও পালন করবে। প্রধানমন্ত্রী মোদি অবশ্য সেই অনুষ্ঠানে থাকছেন না। জাপানের সঙ্গে ভারতের সম্পর্কও খুব মধুর। বস্তুত মোদি এই চীন সফরেও এসেছেন সরাসরি জাপান থেকেই। তিয়ানজিনের জন্য এই এসসিও শীর্ষ সম্মেলন একটি বিরাট অনুষ্ঠান হয়ে উঠেছে। চীনের উত্তরাঞ্চলীয় এই বন্দর নগরীতে অজস্র ব্যানার এবং বিলবোর্ডের মাধ্যমে সম্মেলনের প্রচার চালানো হচ্ছে। সম্মেলন উপলক্ষে শহরে রাতে আলোকসজ্জা ও লেজার শো প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। রাতে হাজার হাজার স্থানীয় দর্শক নদীর তীরবর্তী এলাকায় ভিড় জমাচ্ছেন টাওয়ার ব্লকগুলোতে প্রদর্শিত এইসব লাইট শো দেখার জন্য। তিয়ানজিনের বাসিন্দাদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনাও দেখা যাচ্ছে। শহরের রাস্তাগুলোতে এখন প্রচণ্ড ভিড়, এতটাই যে মানুষের চলাফেরা পর্যন্ত কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে ঐতিহাসিক জিয়েফাং সেতুর ওপরে ও তার আশেপাশের এলাকায়। মাঝে মাঝেই তিয়ানজিনের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে শহরে আগত বিশ্বনেতাদের গাড়িবহর দ্রুত পার হতে পারে। এর জন্য দিনের অনেকটা সময় পথচারীদের অপেক্ষাও করতে হচ্ছে। ডাউনটাউন বা শহরের কেন্দ্রীয় এলাকায় ট্যাক্সি ও অন্যান্য রেন্টাল গাড়ির পরিষেবা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ। তবে এর ফলে স্থানীয় মানুষজনের বেশ অসুবিধে হলেও তাদের উৎসাহে কিন্তু একেবারেই ভাটা পড়েনি। এটা পরিষ্কার যে তিয়ানজিনের বিপুল সংখ্যক মানুষ এই ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের অংশ হতে চাইছেন। তবে পুলিশ তিয়ানজিনের প্রায় 1,30,00,000 বাসিন্দাকে পরামর্শ দিয়েছে যে সম্ভব হলে তারা শহরের ভেতরে চলাফেরা এড়িয়ে চলুন এবং বাড়ির কাছের দোকান থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।